নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশ সম্পর্কে পিয়াজের থিওরি। এই প্রজ্ঞামূলক বিকাশ সম্পর্কে, এই থিওরি সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে প্রজ্ঞামূলক বিকাশ অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট কি। বিকাশের যে ধারা শিশুর সমস্যা সমাধানের ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যুক্তিকরণের ক্ষেত্রে এবং চিন্তাকরণে সহযোগিতা করে তাই হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট। পিয়াজে 1896 সালে সুইজারল্যান্ডে উনি জন্মগ্রহণ করেন। উনি ছিলেন জীববিজ্ঞানী। উনার এই গবেষণার ক্ষেত্রে জীববিজ্ঞানের প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। পিয়াজেকে আমরা জেনেটিক অ্যাপোস্টোমোলজিস্ট হিসাবেও কিন্তু আমরা চিনি। পিয়াজে তার প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছেন, সেগুলি আগে আলোচনা করে দিচ্ছি। উনি বলেছেন শিশুর যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয় তা অ্যাকর্ডিং টু এজ হয়, অর্থাৎ শিশুর কগনিটিভ ডেভেলপমেন্ট প্রজ্ঞামূলক বিকাশ বয়সের সঙ্গে তাল মিলিয়ে তা এগিয়ে যায়। অর্থাৎ তিনি তার কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এইজের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, অর্থাৎ অ্যাকর্ডিং টু এজ এই কগনিটিভ ডেভেলপমেন্ট হয়ে থাকে। এই এজ প্রসঙ্গে তিনি আরেকটি কথা বলেছেন যে কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে বায়োলজিক্যাল ম্যাচুরেশন একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হয়। অর্থাৎ শিশুর যদি বায়োলজিক্যাল ম্যাচুরেশন সঠিকভাবে না হয় তাহলে কিন্তু তার কগনিটিভ ডেভেলপমেন্ট অনেকটাই বিলম্বিত হবে। তারপর তিনি বলেছেন শিশুর যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয় তা অনেকটা অ্যাক্টিভিটি নির্ভর, অর্থাৎ শিশু অ্যাক্টিভিটির মধ্যে দিয়েই তার কগনিটিভ ডেভেলপমেন্ট হয়ে থাকে। অর্থাৎ অ্যাক্টিভিটি, তিনি অ্যাক্টিভিটির কথা বলেছেন, অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাক্টিভিটি খুবই প্রয়োজন। যদি শিশু অ্যাক্টিভিটি না করে তাহলে কিন্তু তার কগনিটিভ ডেভেলপমেন্ট হবে না। তাহলে অ্যাক্টিভিটি কার সঙ্গে অ্যাক্টিভিটি? এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড রয়েছে, এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে অ্যাক্টিভিটি করার মধ্যে দিয়ে শিশুর কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশ হয়। তারপর তিনি তার কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির মধ্যে সোশ্যাল এক্সপিরিয়েন্স অর্থাৎ সোশ্যাল এক্সপিরিয়েন্সের কথা বলেছে, অর্থাৎ সমাজ থেকে অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিশুর কগনিটিভ ডেভেলপমেন্ট হয়। যদিও তিনি এই পয়েন্টটার উপর তেমন একটা বিশেষ গুরুত্ব দেননি, দিয়েছেন তেমন একটা বিশেষ গুরুত্ব কিন্তু দেননি। তারপর পিয়াজে তার কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেরিডিটির কথা বলেছেন, অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট শিশু হেরিডিটির উপর অনেকটা নির্ভরশীল। এই কারণে আমরা পিয়াজেকে কিন্তু ইনিটিস্ট হিসাবেও আমরা চিনি। এই গেল কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে পিয়াজের থিওরি কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা থিওরির মধ্যে যাচ্ছি। পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্ট কিভাবে হয় তিনি দেখিয়েছেন। আসলে কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামের দিকে যাওয়া। অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম অর্থাৎ ভারসাম্যহীন অবস্থা থেকে ভারসাম্যপূর্ণ অবস্থার দিকে যাওয়া। অর্থাৎ ডিসইকুইলিব্রিয়াম বিষয়টা কি? অর্থাৎ এখানে ডিসইকুইলিব্রিয়াম হচ্ছে ভারসাম্যহীন, যেখানে শিশু কনফিউজ থাকে, কোনো একটা বিষয় নিয়ে কনফিউশন তার মধ্যে থাকে। আর ইকুইলিব্রিয়াম অর্থাৎ ভারসাম্যপূর্ণ, যেখানে তার একটা বিষয় সম্পর্কে একটা তার কনসেপ্ট তৈরি হয়, একটা ব্যালেন্স তার মধ্যে আসে। এই যে ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামের দিকে যে যাওয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয়
ইকুইলিব্রেশন। এই প্রক্রিয়াটাকে বলা হয় ইকুইলিব্রেশন, অর্থাৎ ইকুইলিব্রেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামের দিকে যাই, ইকুইলিব্রেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এই যে ইকুইলিব্রেশন কিভাবে হয়, পেয়াজা দেখিয়েছেন ইকুইলিব্রেশন দুই ভাবে হয়। প্রথমটা হচ্ছে অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন এবং দ্বিতীয়টা হচ্ছে অর্গানাইজেশন। দ্বিতীয়টা হচ্ছে অর্গানাইজেশন। অর্থাৎ ইকুইলিব্রেশন দুটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, একটি হচ্ছে অ্যাডাপ্টেশন আর একটি হচ্ছে অর্গানাইজেশন। অ্যাডাপ্টেশনকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন, আরেকটা হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন অর্থাৎ অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন প্রক্রিয়াটাই হচ্ছে মধ্যে দিয়ে আমরা অ্যাডাপ্টেশনে আমাদের হয়ে থাকে। তাছাড়া পিয়াজে তার তত্ত্বের থিওরির মধ্যে এই কনসেপ্টটার সঙ্গে সঙ্গে আরেকটা কনসেপ্ট উনি দিয়েছেন, সেটা হচ্ছে, আমি এই জায়গায় লিখছি, আরেকটা কনসেপ্ট হচ্ছে স্কিমা। উনি স্কিমার কনসেপ্ট কিন্তু আমাদের সামনে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে স্কিমা বিষয়টা কি? স্কিমা হচ্ছে মেন্টাল স্ট্রাকচার অফ নলেজ, অর্থাৎ মেন্টাল স্ট্রাকচার অফ নলেজ। পিয়াজে স্কিমা বলতে প্রজ্ঞার যে সংগঠন, এই প্রজ্ঞার সংগঠনকেই কিন্তু উনি স্কিমা বলেছেন, মেন্টাল স্ট্রাকচার অফ নলেজ। যেমন আমার হাতে মার্কার আছে, আমি এটাকে কি বললাম? মার্কার, কারণ মার্কার বিষয়ে আমার একটা স্কিমা আছে। তেমনি এই জায়গায় আমার কাছে কলম আছে, আমি সেটাকে কলমই কিন্তু বললাম, কেন? আমার কলম বিষয়ে আমার একটা স্কিমা আছে। এইবার এই জায়গায় সেলুটেপ আছে, আমি এটাকে সেলুটেপ বললাম, কারণ সেলুটেপ বিষয়ে আমার একটা স্কিমা আছে। তেমনি প্রত্যেকটা শিশুর মধ্যেই স্কিমা থাকে, এই স্কিমা অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই স্কিমা গঠিত হয় এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই স্কিমা এনলার্জ হয়। এবার এই অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, অর্গানাইজেশন, অ্যাডাপ্টেশন ব্যাপারটা কি সেটা বোঝানোর জন্য আমি একটা গল্পের সাহায্য নিচ্ছি। একটি বাচ্চা, তার বয়স 6 বছর, তার বাবা বাজার থেকে তাকে এরকম ছোট টেবিল টেনিসের সাদা বল এনে দিল। স্বাভাবিকভাবে বাচ্চা বল সম্পর্কে কোনো ধারণা নেই, সে সেটা মুখে দিয়ে খেয়ে দেখার চেষ্টা করছে বিষয়টা কি। তার বাবা তাকে দেখালো যে এই বলটা নিয়ে উপর থেকে নিচের দিকে ছুড়লে সেটা জাম করে এবং এইভাবে দিলে সেটা গড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়। এবার বাচ্চার স্কিমা গঠিত হলো যে এটা উপর থেকে নিচের দিকে ছুড়লে সেটা জাম করে এবং এক স্থান থেকে অন্য স্থানে গড়িয়ে যায় এবং সেটা দেখতে সাদা এবং গোল। প্রাথমিকভাবে বল সম্পর্কে একটা স্কিমা তার মধ্যে গঠিত হলো। এবার কিছুদিন পর বাচ্চার বাবা বাজার থেকে অনেক জিনিস নিয়ে আসলো, সঙ্গে ডিমও নিয়ে আসলো। বাচ্চা দেখলো এতগুলি বল। বাচ্চার আগে স্কিমা বল সম্পর্কে একটা স্কিমা গঠিত হয়েছিল, এতগুলি বল। বাচ্চা একটা ডিম নিয়ে সেটা উপর থেকে নিচে যেই ফেললো সঙ্গে সঙ্গে সেটা ভেঙে গেল। এবার বাচ্চা তো অবাক হয়ে গেল, বাচ্চার আগের স্কিমা বলছিল যে সেটা জাম করবে, কিন্তু এখানে তো সেটা তো জাম করেনি, সেটা ভেঙে গেছে। তাহলে বাচ্চার স্কিমা এখানে ভুল প্রতিপন্ন হয়েছে। এবার বাচ্চা কিছুদিন পর তার জন্মদিন, সেই জন্মদিনে সবাই তাকে বল গিফট করলো বিভিন্ন আকারের, কেউ ফুটবল, কেউ ক্রিকেট বল, কেউ রাবার ডিউস বল, এরকম অনেক বল, কেউ সফটওয়্যার যে বলগুলি হয় এগুলি তাকে গিফট করলো। এবার বাচ্চা কিন্তু কনফিউশনের মধ্যে আছে, কারণ আগের যে অভিজ্ঞতা সেটা কিন্তু ভুল প্রতিপন্ন তার সামনে হয়েছে। এবার সে একটু অনুসন্ধানমূলক কাজে এগিয়ে আসলো। এবার সে সেই বলগুলি নিয়ে অ্যাক্টিভিটি করলো
এবং অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে সে অভিজ্ঞতা গ্রহণ করলো যে আসলে এগুলি উপর থেকে নিচের দিকে ছুলে জাম করে এবং গড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়। এবার বাচ্চার যে প্রিভিয়াস স্কিমা ছিল বল সম্পর্কে সেটা পরিবর্তন হলো, বাচ্চা বুঝতে শিখলো শুধু সাদা বল সাদা কালারেরই হয় না, বিভিন্ন কালারের হয়। বল শুধু এতটুকু ছোটই হয় না, সেগুলি বড় আকারেরও হতে পারে। এখানে কিন্তু বাচ্চার অ্যাসিমিলেশনও হয়েছে এবং অ্যাকোমোডেশনও হয়েছে। যেমন অ্যাকোমোডেশন, বাচ্চার কোন জায়গায় অ্যাকোমোডেশন হয়েছে, অর্থাৎ বাচ্চা যখন বাচ্চার বল সম্পর্কে নতুন স্কিমা গঠন করলো, তখন আমরা বলবো সেটা অ্যাকোমোডেশনের মধ্যে পড়বে। এবং বাচ্চা যে পুরাতন স্কিমা বা প্রিভিয়াস স্কিমাটা বাচ্চা যখন সংশোধন করলো, সেটাও কিন্তু অ্যাকোমোডেশনের মধ্যে আসবে। তাহলে অ্যাকোমোডেশন বলতে আমরা কি বুঝি? ক্রিয়েশন অফ নিউ স্কিমা এন্ড কারেকশন অফ প্রিভিয়াস স্কিমা। যখন আমরা ক্রিয়েশন অফ নিউ স্কিমা আমাদের হবে এবং যখন কারেকশন অফ প্রিভিয়াস স্কিমা হবে, তখন সেটা অ্যাকোমোডেশনের মধ্যে দিয়ে আসবে। অর্থাৎ অ্যাকোমোডেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে নতুন স্কিমা গঠিত হয় এবং পুরাতন স্কিমা সংশোধিত হয়। আচ্ছা, এবার এসিমিলেশন কি? বাচ্চার কিন্তু সেই ক্ষেত্রে এসিমিলেশন হয়েছে, অর্থাৎ যেখানে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রিভিয়াস স্কিমা অর্থাৎ পুরাতন স্কিমাটা এনলার্জ হয় অর্থাৎ বিস্তার লাভ করে, তাকে আমরা বলতে পারি এসিমিলেশন। এই যে গল্পের মধ্যে বাচ্চা কিন্তু এসিমিলেশনও হয়েছে এবং অ্যাকোমোডেশনও কিন্তু বাচ্চা হয়েছে। এবার যাচ্ছি অর্গানাইজেশন ব্যাপারটা কি? অর্গানাইজেশন হচ্ছে বাচ্চা বিভিন্ন বস্তু সম্পর্কে, ধারণা সম্পর্কে তার যে স্কিমা বাচ্চার মধ্যে গঠিত হলো, সেগুলি সুসংগঠিত আকারে যখন সুসজ্জিত করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় অ্যাকোমোডেশন। অর্থাৎ এই ক্ষেত্রে আমি লাইব্রেরির কথা বলতে পারি। লাইব্রেরিতে যেমন ইংলিশের বইগুলি ইংলিশের র্যাকে থাকে, বাংলার বইগুলি বাংলার র্যাকে থাকে, লাইফ সায়েন্সের বইগুলি লাইফ সায়েন্সের র্যাকে থাকে, এডুকেশনের বইগুলি এডুকেশনের র্যাকে থাকে। প্রত্যেকটি বই আলাদা আলাদাভাবে সুন্দর বিভিন্ন জায়গায় সুসজ্জিত থাকে। তেমনি এই স্কিমা আমরা যে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে, বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যে স্কিমা আমাদের গঠিত হয় প্রতিদিন, সেই স্কিমাগুলি যখন সুসংগঠিত আকারে রাখাই হচ্ছে অর্গানাইজেশন, সুসজ্জিত আকারে রাখাই হচ্ছে অর্গানাইজেশন। এ হচ্ছে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরির বেসিক ইনফরমেশন। অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামের দিকে যাওয়ার হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। অর্থাৎ এই যে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ইকুইলিব্রেশন। ইকুইলিব্রেশন দুই ভাবে হয়, অ্যাডাপ্টেশন এবং অর্গানাইজেশনের মধ্যে দিয়ে। অ্যাডাপ্টেশন হয় এসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মধ্যে দিয়ে। এসিমিলেশন ব্যাপারটা কি? অর্থাৎ আমার যে প্রিভিয়াস স্কিমা, পুরাতন যে স্কিমা রয়েছে, সেই স্কিমা যখন এনলার্জ হয়, সেই স্কিমার যখন বিস্তার লাভ করে, বিস্তৃতি হয়, বড় হয় সেই স্কিমাটা, তখন তাকে বলা হয় এসিমিলেশন। আর অ্যাকোমোডেশন হচ্ছে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের নতুন স্কিমা গঠিত হয় এবং পুরাতন স্কিমা সংশোধিত হয়। অর্থাৎ ক্রিয়েশন অফ নিউ স্কিমা এন্ড কারেকশন অফ প্রিভিয়াস স্কিমা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, তাকে বলা হয় অ্যাকোমোডেশন। আর অর্গানাইজেশন হচ্ছে কি? অর্গানাইজেশন যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে স্কিমা আমরা গঠন করি, সেই স্কিমাগুলিকে সুসজ্জিত করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে অর্গানাইজেশন। এই হচ্ছে পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্টের বেসিক ইনফরমেশন। এবার আমরা পিয়াজে তার কগনিটিভ ডেভেলপমেন্ট ক্ষেত্রে বিভিন্ন স্টেজের কথা বলেছে, কিভাবে হয়, বিভিন্ন স্টেজে কিভাবে হয় তার কথা বলেছে। আমরা আগে স্টেজগুলি দেখে নিচ্ছি। পিয়াজের এই যে প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তরের কথা বলেছেন। প্রথম হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, যার সময় হচ্ছে 0 থেকে 2 বছর, যাকে ইংরেজিতে বলি সেন্সরি মোটর স্টেজ। তারপর হচ্ছে প্রাক ধারণামূলক স্তর, যাকে ইংরেজিতে বলি প্রি অপারেশনাল স্টেজ, যার সময়কাল হচ্ছে 2 থেকে 7 বছর। তারপর হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর, যার ইংরেজিতে যাকে বলি কংক্রিট অপারেশনাল স্টেজ, যার সময়কাল হচ্ছে 7 থেকে 11 বছর।
তারপর হচ্ছে লাস্ট স্টেজ হচ্ছে নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর, যাকে আমরা ইংরেজিতে ফর্মাল অপারেশনাল স্টেজ বলি, যার সময়কাল হচ্ছে 11 বছরের পর থেকে। অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশের 4টি সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক ধারণামূলক স্তর, মূর্ত সক্রিয়তা স্তর এবং নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। এই গেল প্রজ্ঞামূলক বিকাশের স্তরসমূহ। এবার আমরা আলোচনা করছি এই বিভিন্ন স্তরে বাচ্চার মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। বিভিন্ন স্তরে আমরা বাচ্চার মধ্যে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। প্রথম, সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য। এই স্তরে প্রথম 1 নম্বরে আছে প্রতিবর্তক ক্রিয়া। এই সময় বাচ্চার মধ্যে প্রতিবর্তক ক্রিয়া দেখা যায় এবং প্রতিবর্তক ক্রিয়ার দ্বারা বাচ্চা পরিচালিত হয়। নেক্সট হচ্ছে লক্ষ্য অভিমুখী আচরণ, অর্থাৎ সংবেদনমূলক স্তরের বৈশিষ্ট্যের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্যমুখী আচরণ, অর্থাৎ বাচ্চার যে আচরণ তা নির্দিষ্ট লক্ষ্য অভিমুখে হয়। তারপর হচ্ছে পুনরাবৃত্তিমূলক কাজ। এই সময় বাচ্চার পুনরাবৃত্তিমূলক কাজ দেখা যায়, যাকে আমরা সার্কুলার অ্যাকশন আমরা বলতে পারি। অর্থাৎ বাচ্চার হাতে কোনো বল দিলে সে বলটা ফেলে দেয় এবং সে আবার দিলে আবার ফেলে দেয়, অর্থাৎ একই কাজ বারবার করে। এবার 4 নম্বর হচ্ছে বস্তু স্থায়িত্ব সম্পর্কে ধারণা বাচ্চার জন্মায়। প্রাথমিক অবস্থায় বাচ্চার কিন্তু বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা থাকে না। যেই বস্তু তার সামনে থাকে তার সম্পর্কে সে সচেতন থাকে। যেই বস্তুটা তার চোখের সামনে থেকে দূরে চলে যায় তার স্থায়িত্ব সম্পর্কে তার আর ধারণা থাকে না। কিন্তু পরবর্তী পর্যায়ে, এই স্তরের পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে তার বস্তু স্থায়িত্বের ধারণা জন্মায়। যেমন তার মা বাবা যখন তার সামনে থাকে সে তাদের সঙ্গে তাদের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে। ঠিক তেমনি মা বাবা যখন তার চোখের সামনে থেকে দূরে কোথাও বেড়াতে যায় তখন কিন্তু সে জিজ্ঞেস করে তার মা বাবা কোথায় গেছে, অর্থাৎ তার বস্তু স্থায়িত্ব সম্পর্কে ধারণা তার জন্মায়। তাছাড়া কল্পনার ছলে খেলা এই স্তরে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, বাচ্চা কোনো একটি খেলনা গাড়ি নিয়ে সে কোনো টেবিলের উপর দিয়ে গাড়িটা চালাচ্ছে এবং বলছে গাড়িটা ব্রিজের উপরে উঠেছে এবং এবার গাড়িটা ব্রিজ থেকে নামলো। অর্থাৎ কল্পনার ছলে খেলা এই স্তরে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যাকে আমরা মেক বিলিভ প্লেও বলতে পারি। এবার হচ্ছে প্রাক ধারণামূলক স্তরের বৈশিষ্ট্য। প্রাক ধারণামূলক স্তরের বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি শিশুর মধ্যে সাংকেতিক চিন্তন লক্ষ্য করা যায়। তারা সংকেত ব্যবহার করতে পারে এবং এই সময় ভাষার ব্যবহারও লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে বিলম্বিত অনুকরণ, অর্থাৎ এই পর্যায়ে শিশু কোনো কিছু পর্যবেক্ষণ করে এবং যা পর্যবেক্ষণ করে সেটা আস্তে আস্তে সে অনুকরণও করতে পারে। দ্বিতীয় হচ্ছে সর্বপ্রাণবাদ চিন্তন, অর্থাৎ শিশু জীব এবং জড়ের মধ্যে কোনো তফাৎ করতে পারে না, সেভাবে সমস্ত বস্তুর মধ্যেই প্রাণ আছে। তারপর হচ্ছে কৃত্রিমতাবাদ, যদিও এখানে কৃত্রিমতা বানানটা একটু ভুল আছে। কৃত্রিমতাবাদে শিশু ভাবে এই পৃথিবীতে সমস্ত কিছুই মানুষের তৈরি, যেমন চাঁদও সেভাবে চাঁদও মানুষের তৈরি এবং সে বলে, অনেক সময় বলতে শোনা যায় শিশুদের, আমাকে চাঁদ এনে দাও। আচ্ছা, তারপর হচ্ছে আত্মকেন্দ্রিক চিন্তন। এই সময় এই স্তরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে শিশুর মধ্যে আত্মকেন্দ্রিক চিন্তন লক্ষ্য করা যায়। যেমন এখানে উদাহরণ হিসেবে বলতে পারি, শিশু নার্সারি স্কুল থেকে বাড়ি ফিরল এবং সে বলল, মা জানো আজকে না সুস্মিতাকে আজকে প্রিন্সিপাল স্যার খুব মেরেছে। মা বলল কেন? বলল যে সুস্মিতা দুষ্টামি করেছে। তারপর মা বলল, আচ্ছা সুস্মিতাকে? বাচ্চা বলল, কেন, তুমি জানো না সুস্মিতাকে? সে তো আমার বান্ধবী। বাচ্চা এই সময় চিন্তা করে সে যা জানে সবাই তাই জানে। তার আত্মকেন্দ্রিক চিন্তন তার মধ্যে লক্ষ্য করা যায়। তারপর আছে একমুখী চিন্তন। বাচ্চার মধ্যে একমুখী চিন্তন লক্ষ্য করা যায়, অর্থাৎ এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল ব্যবহার করতে পারি, দিয়ে বোঝানোর জন্য আমি ব্যবহার করতে পারি। যেমন দুটো পাত্র এ বি পাত্রে সমপরিমাণ জল ঢালা হলো। এবার এ পাত্রের জলটা একটা সি পাত্রে ঢালা হলো। এবার সি পাত্রটা অনেকটাই উঁচু এবং সরু, তাই সরু হওয়াতে এবং উঁচু হওয়াতে সরু হওয়ার জন্য তার যে লেয়ার অনেকটা উপরে থাকবে জলের,
আসলে এ পাত্রের জলই কিন্তু সি পাত্রে ঢালা হয়েছে। এবার বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা বলো তো এই এই পাত্রগুলির মধ্যে কোন পাত্রতে জল বেশি আছে? বাচ্চা কিন্তু বলবে যে সি পাত্রেই জল বেশি আছে। অর্থাৎ তার একমুখী চিন্তন এই স্তরে বাচ্চার মধ্যে লক্ষ্য করা যায়। তারপর আসছে মূর্ত সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। মূর্ত সক্রিয়তা স্তর, মূর্ত সক্রিয়তা স্তর বলতে এখানে শিশুর মূর্ত বিষয় এবং মূর্ত ঘটনাকে কেন্দ্র করে শিশুর মধ্যে কি হয়, ধারণা জন্মায়। অর্থাৎ মূর্ত বস্তু এবং মূর্ত ঘটনাকে কেন্দ্র করে। যেমন এখানে এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি, এখানে 3টি বিভিন্ন উচ্চতার লাঠি আছে, তার নাম দিচ্ছি এ, বি এবং সি। শিশুকে বললাম সবচেয়ে উঁচু লাঠি কোনটা, শিশু সহজেই বলে দেবে যে এ লাঠিটা সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বড়। তারপর আমি বললাম এ লাঠি উচ্চতা বি লাঠি থেকে বড় এবং বি লাঠির উচ্চতা সি লাঠি থেকে বড়, তাহলে বলো তো সবচেয়ে বড় লাঠি কোনটা? শিশু কিন্তু কনফিউজ হয়ে যাবে, কারণ এই পর্যায়ে শিশুর মূর্ত বস্তু এবং মূর্ত ঘটনা কেন্দ্র করেই কিন্তু তার চিন্তা শক্তির বিকাশ লাভ করে। যেমন এই বিষয়টা মূর্ত ছিল, তাই সে সহজে চিন্তা করতে পেরেছে এবং উত্তর দিতে পেরেছে, কিন্তু এই বিষয়টা যেহেতু বিমূর্ত ছিল, সে কিন্তু উত্তর দিতে সে পারেনি। যেমন এই পর্যায়ে শিশুর মধ্যে অর্থাৎ মুক্ত সক্রিয়তার স্তরে শিশুর মধ্যে শ্রেণীকরণ ক্ষমতা দেখা যায়। বিভিন্ন বিষয় বিভিন্ন বস্তুকে বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে সে শ্রেণীকরণ করতে পারে। তারপর হচ্ছে পর্যায়ক্রমের ক্ষমতা। এই পর্যায়ে শিশু বিভিন্ন বস্তুকে তার বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে সাজাতে পারে। অর্থাৎ যেমন বড় থেকে ছোট বিষয়কে সে সাজাতে পারে, তারপর ভারী থেকে হালকা বিষয়কে পর্যায়ক্রমে সে সাজাতে পারে। এই পর্যায়ে শিশুর আরোহী চিন্তন শিশুর মধ্যে লক্ষ্য করা যায়। আরোহী চিন্তন বিষয়টা কি? আরোহী চিন্তন হচ্ছে একই ধরনের অনেক বিষয়বস্তু দেখে সামান্যীকরণ বা সিদ্ধান্তে আসতে পারার ক্ষমতা। এই সময় শিশুর আরোহী চিন্তন করার ক্ষমতা লক্ষ্য করা যায়। তারপর লাস্ট স্টেজে আছে, লাস্ট স্টেজটার নাম হচ্ছে নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। এই স্তরের বৈশিষ্ট্য হলো এই পর্যায়ে শিশু যুক্তিপূর্ণ চিন্তন, অর্থাৎ কোনো একটা বিষয়কে নিয়ে যুক্তিপূর্ণভাবে চিন্তন করতে পারে। 2 নম্বর হচ্ছে বিমূর্ত চিন্তন, শিশু কোনো বিমূর্ত বিষয় নিয়ে সে চিন্তা করতে পারে। 3 নম্বর হচ্ছে অবরোহী চিন্তন, এই পর্যায়ে শিশু অবরোহী চিন্তন করার ক্ষমতা শিশুর মধ্যে রপ্ত হয়। তারপর হচ্ছে সমস্যা সমাধানের চিন্তন, কোনো সমস্যাকে কেন্দ্র করে কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়ে সে চিন্তা করতে পারে। তারপর হচ্ছে প্রকল্প ভিত্তিক চিন্তন। এই গেল মোটামুটি এই যে 4টি বৈশিষ্ট্য আছে, 4টি স্টেজ আছে, সেই স্টেজের বৈশিষ্ট্যসমূহ। আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আমি নেক্সট ভিডিওতে আরেকটা টপিক নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। নমস্কার।